বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েও বিপদে আছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুতিনের হেফাজতে খোদ মস্কোতেই এবার করা হলো আসাদকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। এই যাত্রায় প্রাণে বাঁচলেও তাকে সরিয়ে দেওয়ার পেছনে কারা নাড়ছে ষড়যন্ত্রের কলকাঠি, সেটা নিয়ে তৈরি হয়েছে নানামুখী গুঞ্জন। রুশ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরাশক্তি রাশিয়ার হৃৎপিণ্ড মস্কোতে কিভাবে ঘটল এমন ঘটনা, নাকি পুতিনের ইশারাতেই পেছন থেকে চাল দিচ্ছে কেজিবি? সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে ১ জানুয়ারি, এমন দাবি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়, গত ২৯ ডিসেম্বর গভীর নিরাপত্তায় মস্কোর যে অ্যাপার্টমেন্টে বাশার বসবাস করছিলেন সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাশির দমকে শ্বাসকষ্টের জেরে অবস্থার অবনতি ঘটলে তাকে দেয়া হয় জরুরি চিকিৎসা। দ্য সান জানায়, পরিস্থিতি বিবেচনায় বলা যায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বাশার আল আসাদের হত্যা চেষ্টার বিষয়ে পাওয়া যায়নি মস্কোর আনুষ্ঠানিক কোনো বক্তব্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জেনারেল এসভিআর নামক যে সূত্রের বরাতে প্রতিবেদন করেছে সেই অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মনে করা হয় এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর। যদি আসলেই এমন কিছু ঘটে থাকে সেক্ষেত্রে রাষ্ট্রীয় হেফাজতে কিভাবে ঘটল এমন কাণ্ড, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, সিরিয়ার সাবেক এই শাসকের জীবনের নিরাপত্তা দিতে কি আসলেই ব্যর্থ পুতিন, নাকি ৫৯ বছর বয়সী বাশার হয়ে গেছেন কোনো রাজনৈতিক খেলার গুটি? ২০২৪ সালের ডিসেম্বরে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় বিদ্রোহীরা। প্রাণে বাঁচতে ২৪ বছরের শাসন ক্ষমতা ছেড়ে পালিয়ে রাশিয়ায় চলে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরবর্তীতে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় মস্কো। প্রকাশিত বিভিন্ন খবরে জানা যায় সেখানে কড়া নিরাপত্তায় বসবাস করছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। ব্রিটিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার মতো মস্কোতেই আটকে আছেন আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্রদের রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছে অনেক বহুতল ভবন এবং সহায় সম্পদ। নির্বাসিত হলেও সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে আসাদ পরিবার। এমন গুঞ্জনের মাঝেই সামনে আসলো তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার খবর। সংবাদ সত্য হলে মূল রহস্য ফাঁস হওয়ার আগ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই থাকবে সন্দেহের তীর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও আলোচনায় লাদাখ। বছর ৪ আগে এই লাদাখকে নিয়ে রণসাজে সজ্জিত হয়েছিল দুই বৃহৎ প্রতিবেশী চীন আর ভারত। এবার লাদাখের কিছু অংশ নিয়ে নতুন দুটি প্রদেশ তৈরির ঘোষণা দিয়েছে চীন। হিয়ান কাউন্টি ও হেকাং কাউন্টি নামে প্রদেশ দুটি চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে তৈরি করা হচ্ছে। তবে এই প্রদেশ দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে এমন অভিযোগ করে ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লাদাখ সীমান্তে চীনের অবৈধ দখলদারিকে ভারত কোনোভাবেই মেনে নেবে না। আমরা চীনা সরকারের নতুন দুটি কাউন্টি বা প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো ওই এলাকায় চীনের অবৈধ দখলদারির স্বীকার করি না। এই ধরনের জোরপূর্বক দখলকে ভারত কখনোই বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি। গেল বছরের অক্টোবর মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের। ডেমচক ও দেবসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় পক্ষ। পরিস্থিতি তখন থেকেই শান্ত হতে থাকে। তবে সেটি বেশি দিন দীর্ঘায়িত হলো না। চীনের নতুন প্রদেশ তৈরির পদক্ষেপে আবারও অশান্ত হয়ে উঠেছে সীমান্ত পরিস্থিতি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন প্রদেশ বা কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে। নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে। চীন ভারত উত্তেজনা শুরু হয় কয়েক বছর আগে।
2020 সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। পরে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও কয়েক দফা আলোচনার পর তা শান্ত হয়। বিশ্লেষকরা বলছেন, চীনের নতুন প্রদেশ তৈরির বিষয়টি দুই দেশের সম্পর্কে আবারও অবনতি ঘটাবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরেই সীমান্ত সমস্যা সহ নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে চীন ও ভারত। সম্প্রতি দেশ দুটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এমন অবস্থার মধ্যে তিব্বতে চীনের বাঁধ নির্মাণের খবরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। আনুমানিক 13,700 কোটি ডলার ব্যয়ে তিব্বতের ইয়ারলুং জাম্বু নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। ভারত ও বাংলাদেশে এই নদী ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। আর এই খবরেই এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। কেননা এই বাঁধ নির্মাণ হলে তা ভারতের ভাটি অঞ্চলের পানির প্রবাহ, পরিবেশ ও অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারত এরই মধ্যে চীনকে এ বিষয়ে তাদের উদ্বেগ জানিয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার রয়েছে। এ ধরনের প্রকল্প গ্রহণের আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। এদিকে 2 দিনের সফরে নয়াদিল্লি এসেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জানা গেছে, তার এই সফরে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের তৈরি বাঁধগুলোর প্রভাব নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তিব্বতের মতো কৌশলগত অঞ্চলগুলোতে বাঁধ নির্মাণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় চীনের একতরফা উদ্যোগে দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনের প্রভাব আরও বাড়িয়ে তুলবে। ফলে ওয়াশিংটনও চীনের এই বাঁধ নির্মাণ প্রকল্পগুলোকে গভীর উদ্বেগের চোখে দেখছে। ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্প বা এ ধরনের বড় বাঁধ নির্মাণের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয় চীন সরকার। পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না বলছে, এটি থেকে বছরে 30,000 কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটিও চীনে। মধ্য চীনের 3 গর্জেস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন সক্ষমতা 8,820 কোটি কিলোওয়াট ঘণ্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর 3 গুণ। বাঁধ নির্মাণ ছাড়াও লাদাখের কিছু এলাকা নিয়ে হোটন প্রদেশে চীন 2টি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গড়ে তুলেছে। সম্প্রতি সেই ঘোষণা দিয়েছে তারা। ওই সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে ভারত। তবে সাধারণত চীন এ ধরনের কোনো ওজোর আপত্তিতে কান দেয় না। 2020 সালের সংঘর্ষের পর পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখার ভারতীয় দাবিও আজও তারা পুরোপুরি মেনে নেয়নি। কাজেই বাঁধ তৈরির এই সিদ্ধান্ত চীন পুনর্বিচার করবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। করোনা মহামারীর 5 বছরের মাথায় চোখ রাঙানি দিচ্ছে চীনের আরেক ভাইরাস। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরুতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এই HMPV ভাইরাস। তাহলে কি আরও একবার মহামারীর দিকে যাচ্ছে বিশ্ব? করোনাকালীন সময়ের মতো আরও একবার কি শুরু হবে লকডাউন বা কোয়ারেন্টিন? চীন ও জাপানের বর্তমান পরিস্থিতি সেদিকে ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, 2025 সালে বিশ্বজুড়ে একটি মহামারীর শঙ্কা রয়েছে। তবে কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই আগাম রোগটির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আর এই ভাইরাসের প্রাদুর্ভাব সে মহামারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে হাম, কলেরা বা স্ক্যাবিসের মতো এমন আরও 11টি রোগ রয়েছে এই মহামারীর তালিকায়। চীনের সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, করোনার সময় যেভাবে হাসপাতালগুলোতে ভিড় সৃষ্টি হয়েছিল, ঠিক তেমন অবস্থা এই HMPVর প্রাদুর্ভাবেও। একই পরিস্থিতি জাপানেও। দেশটির গণমাধ্যমগুলো বলছে, চলতি মৌসুমে ফ্লু বা ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে।
মাইকেল হেড আরও বলেন, আগামী মহামারীর বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং এতে মৃত্যুর হার পৌঁছবে সর্বোচ্চে। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের সরকার জরুরি অবস্থা জারি করেনি দেশটিতে, কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে বলে ধারণা করছে বেশ কিছু সংবাদ মাধ্যম। আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যেই 2 জন নবজাতকের মধ্যে শনাক্ত হয়েছে HMPV ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আক্রান্ত 2 জনের একজন 3 মাস বয়সী এক মেয়ে শিশু আর 8 মাস বয়সী এক ছেলে শিশু। শিশু 2 জনের কেউই দেশের বাইরে যায়নি, তাই কিভাবে তারা সংক্রামিত হলো তা এখনও নিশ্চিত না। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে মেয়ে শিশুটি ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আর ছেলে শিশুটির অবস্থাও উন্নতির দিকে। এমন অবস্থায় বাংলাদেশেও কি খুব দ্রুত প্রবেশ করবে এই ভাইরাস? আর যদি আমাদের দেশেও ছড়িয়ে পড়ে তাহলে কি হবে পরিণতি? বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি আক্রান্তের ঝুঁকিতে আছে 5 বছরের কম বয়সী শিশুরা ও বয়স্করা, যাদের ইতোমধ্যেই শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে। রোগের উপসর্গের মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া, কাশি হওয়া, জ্বর, গায়ে র্যাশ ওঠা ইত্যাদি। এখনও এই রোগের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ দেখা দিলে বিশ্রাম নিতে। তবে যদি শরীর বেশি খারাপ করে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও নিয়মিত মাস্ক ব্যবহার, অন্তত 20 সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কমানো যেতে পারে এর সংক্রমণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সরকারি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার কথা ছিল দেশটির দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের, কিন্তু বাংলাদেশের উৎখাত হওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সাথে সংশ্লিষ্টতা ও পারিবারিক দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ায় সেই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিবিসি, গার্ডিয়ান, স্কাই নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এরই মাঝে এ তদন্তের জেরে প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ। তবে নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সোমবার ম্যাগনাসকে দেয়া এক চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির এ মন্ত্রী বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন তিনি। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা ও দুর্নীতির যেসব অভিযোগ আনা হচ্ছে তার বেশিরভাগই অসত্য বলে দাবি করেন টিউলিপ। এরপরও সন্দেহ দূর করতে তদন্তের মুখোমুখি হচ্ছেন জানিয়ে টিউলিপ বলেন, তিনি চান নৈতিকতা বিষয়ক উপদেষ্টা প্রকৃত সত্য খুঁজে বের করুক। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দলীয় মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তার উপর আস্থা আছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পরে নির্ধারণ করা হবে এই বিষয়ে আরও বড় পরিসরে তদন্তের প্রয়োজন আছে কিনা। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, তদন্তে যেসব তথ্য উঠে আসবে তা স্বচ্ছতার জন্য জনসম্মুখে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ তা হতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো সময়সীমার কথা জানাননি তিনি। বিদ্যুৎ উৎপাদন হবে। গত মাসে বাংলাদেশে শেখ হাসিনার সাথে যোগসাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ ওঠে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর পরপরই তা নিয়ে ফলাও করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ার স্টারমারের দুর্নীতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে তারা। বাংলাদেশে ওঠা অভিযোগের বরাতে প্রতিবেদনে বলা হয়, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে 10 বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। 2013 সালে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হাসিনার $1 বিলিয়ন অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। এর আগে গত বছরের আগস্টে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানানো হয়, 2 বছর আগে 2 মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়িতে টিউলিপ ওঠেন সেটি মূলত তার খালা হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। সম্প্রতি নতুন করে লন্ডনে হাসিনার সহযোগীদের কেনা একাধিক বিলাসবহুল বাড়িতে বসবাসের অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিভাবে অধিগ্রহণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে শেষমেশ নৈতিকতা বিষয়ক উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন টিউলিপ।
এসব নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে আছেন তিনি। দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের এমন গুরুতর অভিযোগে টিউলিপের পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। বিরোধী দলের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের বিরুদ্ধে সুস্পষ্ট সব প্রশ্ন উঠেছে, তাকে সব অভিযোগের গ্রহণযোগ্য উত্তর দিতে হবে। অন্য মন্ত্রীদের মতো তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। মনে হচ্ছে তিনি মন্ত্রী হিসেবে যথাযথ বিধিবিধান অনুসরণ করেননি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই সেই লন্ডন ক্লিনিক যা এই মুহূর্তে যুক্তরাজ্যে আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারণে অনেকের কৌতূহল আর আগ্রহের জায়গা করে নিয়েছে। সবার মনে প্রশ্ন জেগেছে, চিকিৎসার জন্য এই হাসপাতালটি কেন বেছে নিয়েছেন বেগম জিয়ার পরিবার? কি সুবিধা আছে এই হাসপাতালে? কতটা উন্নত এর চিকিৎসা সেবা? এর চিকিৎসা খরচ কেমন হতে পারে? তবে সবকিছু ছাপিয়ে কৌতূহলের শীর্ষে এই হাসপাতাল চিকিৎসা নেয়া হাই প্রোফাইল ব্যক্তিদের নিয়ে। কেননা বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। এখানেই শেষ নয়, বরং বিখ্যাত ব্যক্তিদের তালিকার শুরু। লন্ডন ক্লিনিকের রোগী ছিলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ অব এডিনবারা। এছাড়া এই হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের বাইরে লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলর, লন্ডনের রয়্যাল ফ্যামিলি, দুবাই আরব আমিরাত এবং অন্যান্য দেশের রয়্যাল ফ্যামিলির মেম্বাররা এখানে ট্রিটমেন্ট করে। এবং এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা এতটাই হায়া যে তারা অতি দ্রুত র্যাপিডলি তারা সব কিছু ডায়াগনোসিস করে একটা সুস্থ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, যেটা অন্য কোনো ক্লিনিকে করাটা ভেরি ডিফিকাল্ট। এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা, তাদের স্পেশালি তাদের যে মেশিনারিজ, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, ভেরি হায়ার কোয়ালিটি। প্রায় 100 বছরের পুরনো এই লন্ডন ক্লিনিক ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ও নিবন্ধিত দাতব্য সংস্থা। এটি সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেসে এবং মেরিলিবন রোডের কোনায় অবস্থিত। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও লন্ডন ক্লিনিকের সুনাম রয়েছে। লন্ডন ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। আমাদের আত্মবিশ্বাস যুক্তরাজ্যে এই ক্লিনিকের মাধ্যমে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হতে পারবে। আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন। খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কারণে তার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে। যেহেতু এই ক্লিনিকটি একটি স্বনামধন্য ক্লিনিক এবং এই ক্লিনিকের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে, তাই নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন এই ক্লিনিকের চিকিৎসার মাধ্যমেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। উল্টে গেল পাশার দান। এবারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই সীমান্ত ঘেঁষা কয়েকটি মার্কিন অঙ্গরাজ্য কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে কানাডা। এর আগে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকি দেন। তারই প্রতিক্রিয়ায় এমন মোক্ষম জবাব এলো। কানাডার সিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড ট্রাম্পের প্রতি ওই প্রস্তাব ছুড়ে দেন। তিনি অন্তত 2টি মার্কিন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেন। ফোর্ড বলেন, ধরে নেওয়া যায় ট্রাম্পের দেশ দখলের হুমকি এক ধরনের ঠাট্টা, তাকে বরং উল্টো প্রস্তাব দেয়া হচ্ছে। কানাডা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কা আর মিনেসোটা কিনে নেয় তবে কেমন হয়?
ট্রাম্পের ইচ্ছা মোটেই বাস্তবসম্মত নয় উল্লেখ করে অন্টারিওর প্রিমিয়ার বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রেখা ভাগাভাগি করা দুটি দেশ। কেবল মিনেসোটার সাথেই কানাডার সীমান্ত রেখা 550 মাইলের মতো দীর্ঘ। ট্রাম্পকে বৃহত্তম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক তিক্ত না করার ব্যাপারে সতর্কতা জানিয়ে ফোর্ড বলেন, কানাডা দৈনিক 4.3 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বিদ্যুৎ, জরুরি খনিজ, গাড়ি থেকে শুরু করে অনেক পণ্যই রপ্তানি করা হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিত্র এই দুই দেশের সম্পর্ক বিঘ্নিত করা কখনোই সুবিবেচনার কাজ হতে পারে না। কানাডার রপ্তানি পণ্যে বাড়তি কর আরোপ করাও ঠিক হবে না বলে অভিমত ফোর্ডের। কানাডার সাথে সম্পর্ক তিক্ত না করে ট্রাম্পকে বরং চীন ও মেক্সিকোর ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান ফোর্ড। এ দুই দেশ উত্তর আমেরিকার শ্রমশক্তি ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করছে অভিযোগ তুলে তিনি বলেন, চীন মেক্সিকোকে সস্তায় বিভিন্ন খুচরা পণ্য দিচ্ছে। মেক্সিকো সেগুলোতে স্টিকার লাগিয়ে নিজেদের পণ্য বলে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বিক্রি করছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ফোর্ড। এর আগে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরপরই সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। ট্রুডোকে ব্যঙ্গ করে তিনি লেখেন, কানাডাবাসী ট্রুডোকে পদত্যাগে বাধ্য করেছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে এক হতে চায়। আর এক পোস্টে ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেন, সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখা যায়। তবে পরে সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি আরোপ করে তিনি প্রতিবেশী দেশটিকে 51তম মার্কিন অঙ্গরাজ্য বানানোর আগ্রহের কথা জানান। এতে করে যথাযথভাবে দুই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে অভিমত তার। অন্যদিকে ট্রাম্পের এ ধরনের হঠকারী মানসিকতার কঠোর সমালোচনা করেছেন ট্রুডো। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে কোনোদিনই তা সম্ভব নয়, এর বিন্দুমাত্র সুযোগ নেই। একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হিসেবেই এ দুই দেশের মানুষ ভালো আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।